ছেলেটা মেয়েটার সবগুলো দাঁত তুলে নিচ্ছে শুধুমাত্র তাকে শাস্তি দেওয়ার জন্য। অথচ কিছুদিন আগেও ছেলেটা মেয়েটাকে অসম্ভব রকমের ভালোবাসতো। গল্পটা শুরু হয় আরো কয়েক সপ্তাহ আগে। এই ছেলেটার নাম ফ্রেডি। সে খুবই নরম স্বভাবের মানুষ। এই দুনিয়ায় তার আপন বলতে তেমন কেউই নেই। সঙ্গী হিসাবে আছে শুধুমাত্র একটা কচ্ছপ। এই কচ্ছপের সাথেই কথা বলে সে তার সময় কাটায়। আর আছে দূর সম্পর্কে দুটো আন্টি, যাদের সাথেও মাঝে মাঝে সে কথা বলে। পেশায় একজন ডেন্টিস্ট। নিজের একাকিত্ব কাটানোর জন্য 5 বছর ধরে সে নিজের জন্য পাত্রী খুঁজছে। কিন্তু যখনই সে কোনো মেয়ের সাথে দেখা করতে যায়, সে ঠিকমতো কথাও বলতে পারে না। আর এই জন্য তাকে কেউ বিয়ের জন্য পছন্দও করে না। একদিন সে একটা আন্টির সাথে একটা বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে একটা মেয়েকে দেখে তার অনেক ভালো লাগে, কিন্তু নিজে থেকে গিয়ে মেয়েদের সাথে কথা বলার মতো সাহস তার একদমই নেই। তবুও সেই আন্টির জোরাজোরির কারণে যে মেয়েটার সাথে কথা বলতে যায়। আর তখনই সেখানে একটা ছেলে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আসলে এই মেয়েটা আগে থেকেই বিবাহিত, আর এই লোকটা হচ্ছে তার হাজব্যান্ড। মাসুম ফ্রেডি কোনো কথা না বলে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরদিন দুপুরবেলা সেই মেয়েটাই ফ্রেডির চেম্বারে আসে। সে এসে বলে সে নিজের আক্কেল দাঁতটা তুলে ফেলতে চায়, আর ফ্রেডির কাছে তার হাজব্যান্ডের আচরণের জন্য সরিও বলে। ফ্রেডিও সরল সোজা মানুষ, তাই সবকিছুই অ্যাকসেপ্ট করে নেয়। আর ভেতরে ভেতরে মেয়েটাকে তো সে আগে থেকেই পছন্দ করে। আসলে এই মেয়েটার নাম কায়নাজ। নিজের আক্কেল দাঁত উঠিয়ে ফ্রেডিকে ধন্যবাদ দিয়ে তার বাড়ি চলে যায়। আর বাসায় যাওয়ার পর কায়নাজের হাজবেন্ড রুস্তম তাকে না জানিয়ে বাইরে যাওয়ার কারণে ধরে মারতে শুরু করে। আর এইদিকে ফ্রেডি কায়নাজের ঠিকানা জানার জন্য তার পিছু পিছু তার বাসা পর্যন্ত চলে আসে। এসেই সে জানালা দিয়ে এই মারার দৃশ্য দেখতে পায়, কিন্তু তাতে তার কিছুই করার নেই। সে এখন অন্য কারো বউ, তাই সে মন খারাপ করে নিজের বাসায় চলে যায়। পরদিন ফ্রেডি নিজে থেকেই কায়নাজের সাথে গিয়ে দেখা করে। সেখানে কায়নাজ তাকে জানায় তার হাজব্যান্ড অনেক বেশি পজেসিভ, সে সবসময় তাকে মারধর করে। এইটা শুনে ফ্রেডির অনেক খারাপ লাগে, তাই সে তাকে কিছুটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর এরপর থেকে তাদের মাঝে নিয়মিতই যোগাযোগ হতে শুরু করে। তারা বেশ কয়েকবার বাইরে দেখাও করে। এভাবেই একদিন তারা দুজন যখন একটা সিনেমা হলে মুভি দেখছিল, তখনই হঠাৎ কায়নাজ তাকে কিস করে ফেলে। বোঝা যায় যে কায়নাজও তাকে ভালোবেসে ফেলেছে। আর ফ্রেডি তো এদিকে কায়নাজকে আগে থেকেই অনেক পছন্দ করে। পরদিন ফ্রেডি কায়নাজের সাথে দেখা করতে সরাসরি তার বাসায় চলে আসে। সে গিয়ে দেখে কায়নাজের সারা শরীরে অনেক আঘাতের চিহ্ন, অর্থাৎ কায়নাজকে তার হাজবেন্ড রুস্তম এইবারও অনেক মেরেছে। এইবার ফ্রেডি তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু কায়নাজ জানায় যে রুস্তম বেঁচে থাকতে এটা কোনোভাবেই সম্ভব না। রুস্তমকে ডিভোর্স দিলেও সে তাকে মেরে ফেলবে। তাই সেই দিন রাতে ফ্রেডি সারা রাত চিন্তা করে। সে ভাবে কায়নাজকে ছাড়া সে কোনোভাবেই ভালো থাকতে পারবে না। তাই পরদিনই সে আবার কায়নাজের সাথে দেখা করতে চলে আসে আর জানায় যে সে নিজেই রুস্তমকে মেরে ফেলবে। সে কায়নাজকে অনেক ভালোবাসে। তাদের একসাথে থাকার জন্য এটা ছাড়া আর কোনো অপশনই নেই। সে অলরেডি তার সমস্ত প্ল্যানও করে ফেলেছে। এটা শুনে কায়নাজ একটু ভয় পেলেও একসময় সে রাজি হয়ে যায়। সেদিন রাতেই ফ্রেডি তার প্ল্যান অনুযায়ী রুস্তমের পিছু করে আর খালি একটা নির্জন রাস্তা থেকে তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। আর তারপর সোজা 7 দিনের জন্য সে তার গ্রামের বাড়িতে চলে যায়। 7 দিন গ্রামের বাড়িতে থেকে আবার যখন শহরে কায়নাজের কাছে ফিরে আসে, তখনই সে দেখতে পায় কায়নাজ অন্য একটা ছেলের সাথে। কায়নাজ বলে সে আসলে তার হাজবেন্ডকে মারার জন্য তাকে ইউজ করেছে। তার আগে থেকেই একটা বয়ফ্রেন্ড ছিল। এখন চুপচাপ এখান থেকে চলে যেতে। যদি সে কিছু করার চেষ্টা করে তাহলে সে পুলিশকে জানিয়ে দেবে। আর প্রমাণ হিসেবে তার ফোনের সমস্ত মেসেজ আর ফোন রেকর্ড সবকিছু তো আছেই। এটা শুনে ফ্রেডির কলিজা একদম টুকরো টুকরো হয়ে যায়। সে নিজের বাসায় গিয়ে কয়েকদিন মেঝেতে গড়াগড়ি দিয়ে কান্না করে। আর আস্তে আস্তে সবকিছু মেনে নিয়ে একটা সময় স্বাভাবিক হয়ে যেতে শুরু করে। আর ঠিক তখনই একদিন রেস্টুরেন্টে আবার কায়নাজ আর তার বয়ফ্রেন্ড রেমন্ডের সাথে আবার ফ্রেডির দেখা হয়ে যায়। সেখানেও তারা দুজন ফ্রেডিকে অনেক অপমান করে। তারা তার কফির গ্লাসে থুতু মেরে তাকে খেতে দেয়। এবার ফ্রেডির মাথা একদম বিগড়ে যায়। সে কায়নাজকে তার সবকিছুর জন্য সরি বলতে বলে, কিন্তু কায়নাজ সরি না বলে উল্টো তাকে ব্ল্যাকমেইল করে যে তার কাছে রুস্তমের মার্ডারের সমস্ত প্রমাণ আছে। একটা কথা বললেও তাকে পুলিশে ধরিয়ে দেবে। এবার ফ্রেডির মাথায় প্রতিশোধের চিন্তা চলে আসে। যে সুযোগ মতো যখন কায়নাজের বাসায় কেউ ছিল না, সে কায়নাজের বাসার একটা নকল চাবি বানিয়ে তাদের বাসায় ঢুকে পড়ে। আর কায়নাজের ফেস ওয়াশে কিছু অ্যালার্জির কেমিক্যাল মিশিয়ে দেয়। আর তাদের খাবারেও ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। রাতে দুজন ঘুমিয়ে পড়লে ফ্রেডি সবার প্রথমে কায়নাজের মোবাইল থেকে তাদের মার্ডারের প্ল্যানিংয়ের সমস্ত মেসেজ আর রেমন্ডের মোবাইল থেকে সমস্ত ছবি আর ভিডিও ডিলিট করে দেয়। এবার তাদের হাতে আর কোনো প্রমাণ থাকে না। সাথে বাড়ি থেকে বের হওয়ার পর সে তাদের গাড়ির ব্রেকটাও নষ্ট করে ফেলে। তারপর মাঝরাতে কায়নাজ মুখে অ্যালার্জি হয়ে ঘুম থেকে জেগে ওঠে। যে নিজের ওষুধটাও সেখানে খুঁজে পায় না। এবার পরিস্থিতি খারাপ দেখে দুজনে তাদের গাড়ি নিয়ে ডাক্তার দেখাতে বের হয়, কিন্তু তাদের গাড়ির তো ব্রেক আগে থেকেই নষ্ট। তাই তারা ব্রেক করে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টে করে ফেলে। যাই হোক, বিষয়গুলো সামলে নিয়ে পরদিন যখন কায়নাজ একটা স্বাভাবিক কাজে ব্যস্ত ছিল, তখনই তার কাছে কল চলে আসে তাদের রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা হয়েছে। আসলে এই রেস্টুরেন্টটা ছিল তার স্বামী রুস্তমের। রুস্তম মারা যাওয়ার কারণে
এখন কাইনাজি রেস্টুরেন্টের মালিক। অফিসার ফোন করে জানায় তাদের খাবারে টিকটিকি পাওয়া গেছে, আর এখন তাদের রেস্টুরেন্টটা বন্ধ করে দেওয়া হবে। তাই দ্রুত সেই অফিসারের সাথে কথা বলতে চায়। সে যখন অফিসারের সাথে কথা বলতে ব্যস্ত ছিল তখন ফ্রেডি আবারও লুকিয়ে তাদের ঘরে ঢুকে পড়ে, আর রেমন্ডের ল্যাপটপে থাকা দুজনের অশ্লীল কিছু ভিডিও আর ছবি তাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। একের পর এক এইসব ঝামেলায় কাইনাজ বুঝতে পারে এগুলো নিশ্চয়ই ফ্রেডির কাজ হবে। তাই তারা দুজন সরাসরি ফ্রেডির বাসায় গিয়ে তাকে অনেক মারধর করে, কিন্তু যখন মারধর করছিল তখনই সাথে সাথে সেখানে পুলিশ চলে আসে। আসলে এটাও ফ্রেডির আগে থেকেই প্ল্যান করা ছিল। তাই কাইনাজ এবার পুলিশকে সরাসরি সবকিছু বলতে শুরু করে যে ফ্রেডি সবসময় তার পেছনে ঘুরতো আর সেই তার স্বামীকে মেরেছে। পুলিশ যখন তাদের প্রমাণ দেখতে চায় তখন প্রমাণ দেখাতে গিয়ে এসে দেখে তার মোবাইলে আসলে কিচ্ছুই নেই। ছবি, ভিডিও, মেসেজ, কল রেকর্ডিং সবকিছু ডিলিট করা, যার কারণে এবার তারা ফ্রেডিকে আর ব্ল্যাকমেইল করতে পারে না। এখন বিষয়টা নিয়ে তারা দুজনে খুব চিন্তায় পড়ে যায়। ফ্রেডিকে যদি ব্ল্যাকমেইল না করতে পারে তাহলে তারা হয়তো ঝামেলায় থাকবে। তাই নিজেদের নিরাপত্তার জন্য তারা ঘরে সবার আগে সিসিটিভি লাগায়, আর এখন দুজনে প্ল্যান করে কিভাবে ফ্রেডিকে ভয়ের মধ্যে রাখা যায়। তখন ফ্রেডি যখন বাসায় ছিল না তখন রেমন্ড এক সুযোগে তার বাসায় গিয়ে অনেক ভাঙচুর করে, আর তার দরজার সামনে একটা বুলেটও রেখে আসে যেন সে ভয় পায় যে তাদের কাছে বন্দুক আছে। কিন্তু রাতের বেলা উল্টো ফ্রেডি কাইনাসকে কল করে বলে যে তাদের ঘরে নাকি সে একটা বিষাক্ত সাপ ছেড়ে এসেছে, তারা যেন সাবধানে ঘুমায়। এটা শুনে সাপের ভয়ে কাইনাস আর রেমন্ড সারা রাত ঘুমাতে পারে না। তারা বাসা ছেড়ে দিয়ে সেই রাতে একটা হোটেলে গিয়ে ওঠে। তখন কাইনাস পাল্টা কল করে তাকে জানায় যে তার কচ্ছপটার খোঁজ নিতে। কচ্ছপটাকে তারা স্যুপ বানিয়ে খেয়ে ফেলেছে। এটা শুনে যখন ফ্রেডি চেক করে সে আসলেই দেখে কচ্ছপটা তার বাসায় নেই। এটা ফ্রেডি কোনোভাবেই সহ্য করতে পারে না, কারণ শুরু থেকে একমাত্র এই পোষা কচ্ছপটাই তার বন্ধু ছিল। এবার সে তার প্ল্যানিং এর ফাইনাল ডিসিশনটা নিয়ে নেয়। সে ওই এলাকার একটা রাস্তার টোকাইকে কিছু টাকা দেয় আর একটা কাজ করতে বলে। টোকাইটা তার কথা অনুযায়ী ওখানকার লোকাল পুলিশের কাছে গিয়ে বলে সেদিন রাতের বেলা যে একটা লোকের মার্ডার হতে দেখেছে, আর সেই খুনির গাড়ির লাস্টের কয়েকটা নাম্বারও তার মনে আছে। বর্ণনা শুনে পুলিশটা বুঝে এটা হয়তো কাইনাজের হাজবেন্ডের মার্ডার কেসের কথা বলছে, তার কারণে তারা বিষয়টা নিয়ে ইনভেস্টিগেট করে। তারপর তারা জানতে পারে যে গাড়িটা আসলে ফ্রেডির গাড়ি। তাই অফিসাররা সরাসরি ফ্রেডিকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে। তখন ফ্রেডি এমন অভিনয় করে যে তাকে যেন ফাঁসানো হয়েছে। সে বলে তাকে হুমকি দেওয়া হয়েছিল যেন সত্যিটা না বলে, গাড়িটা তার নিজেরই ছিল। কিন্তু একদিন কাইনাস গাড়িটা তার কাছ থেকে ধার করে নিয়ে যায়, আর তার বয়ফ্রেন্ডের সাথে মিলে তারা দুজনেই তার হাজবেন্ডকে মেরে ফেলেছে। এটা যখন ফ্রেডি জানতে পারে তখন কাইনাস আর তার বয়ফ্রেন্ড তাকে অনেক হুমকি দেয়। এমনকি ফ্রেডি নিজের মোবাইল বের করে রেমন্ডের নাম্বার থেকে আসা একটা হুমকির মেসেজও পুলিশদেরকে দেখায়। আসলে যেদিন সে মেসেজ ডিলিট করতে গিয়েছিল সেই দিন তাদের মোবাইল থেকে এরকম একটা হুমকির মেসেজও নিজের মোবাইলে পাঠিয়ে রেখেছিল যেন ভবিষ্যতে সেটা পুলিশকে দেখাতে পারে। অর্থাৎ সে সবকিছু আগে থেকেই সুন্দর মতো প্ল্যান করে রেখেছে। সে পুলিশকে বলে সেদিন রাতে যখন পুলিশ উপস্থিত হয়েছিল সেই দিনই কাইনাজ আর তার বয়ফ্রেন্ড তাকে মেরে ফেলতে পারত, কিন্তু সময় মতো পুলিশ আসার কারণে তারা কিছু করতে পারেনি। এরপর আরেকদিনও তাকে মারতে এসেছিল, কিন্তু বাসায় না থাকায় সে বেঁচে গিয়েছে। এই বলে সে পুলিশদেরকে তার বাড়ির সিসিটিভি ফুটেজও দেখায়। এখন পুলিশদের কাছে ফ্রেডির কথা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় থাকে না, কারণ ফ্রেডির সবগুলো কথাই খুব বিশ্বাসযোগ্য। আর কাইনাজও তার হাজবেন্ড মারা যাওয়ার সাথে সাথে তার বয়ফ্রেন্ডের সাথে থাকতে শুরু করেছে, এটাও পুলিশরা খেয়াল করেছে, যার কারণে ফ্রেডির সব কথাই পুলিশরা বিশ্বাস করে নেয়। পুলিশ সাথে সাথে কাইনাজ আর রেমন্ডকে ফোন করে পরদিনই থানায় দেখা করতে বলে। এটা শুনে দুজনই বুঝে যায় যে তারা এবার বাজেভাবে ফেসে গেছে। তাই কাইনাজ আর রেমন্ড এবার সোজাসুজি ফ্রেডিকে কল করে। সে তার কাছে ক্ষমা চায়, সে বলে সে সরি বলতে প্রস্তুত। কিন্তু ফ্রেডি তাকে বলে যে এখন এভাবে ক্ষমা চাইলে হবে না, তাকে সামনাসামনি এসে সরাসরি ক্ষমা চাইতে হবে। আর এখন সে তার গ্রামের বাড়িতে আসে। ক্ষমা চাইতে হলে তাদেরকে এখন সেখানেই আসতে হবে। কাইনাজ আর রেমন্ডও সাথে সাথে রাজি হয়ে যায়, কিন্তু তাদের প্ল্যান ছিল গ্রামের বাড়িতে গিয়ে ফ্রেডিকে ওখানেই তারা মেরে ফেলবে। আবার ফ্রেডি তখন আবার তাদেরকে কল করে আর বলে আসার সময় যেন সে একটা সুটকেস নিয়ে আসে, কারণ সে ভুলে সুটকেসটা তার নিজের বাড়িতে ফেলে এসেছে। ফ্রেডির কথা মতো রেমন্ড আর কাইনাজ দুজনই সুটকেস নিয়েই বাসা থেকে বের হয়। তারপর ফ্রেডির গ্রামের বাড়িতে যাওয়ার পর যখন দেখতে পায় আশেপাশে কেউ নেই, তখনই রেমন্ড আর কাইনাজ মিলে তাকে মারার জন্য ধরে, কিন্তু দুজনে মিলেও তার কিচ্ছু করতে পারে না। উল্টো ফ্রেডি দুজনকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। আর যখন তাদের জ্ঞান ফিরে আসে তখনই তারা দেখতে পায় তাদের হাত পা একটা ডেন্টাল চেয়ারে বেঁধে রাখা অবস্থায় আছে। ফ্রেডি তখন তাদেরকে বলে আমার সাথে তোরা যা করেছিস সবকিছু ঠিক করেছিস, কিন্তু আমার একমাত্র বন্ধু কচ্ছপটার দিকে তোদের নজর দেওয়া ঠিক হয়নি।
এই বলে সে এক এক করে রেমন্ডের সবগুলো দাঁত উঠিয়ে ফেলে আর তারপর তাকে হাত পা বেঁধে জীবন্তই কবর দিয়ে দেয়। আর তারপর চলে আসে কায়নাজের সাথে কথা বলছে। কায়নাজকেও সে বলে তাকে এইভাবে ব্যবহার করাটা তার উচিত হয়নি। তারপরেও সে তাকে মাফ করে বলেছিল শুধুমাত্র সরি বলতে, আর সেটাও সে করেনি। উল্টো তাকেই সে ব্ল্যাকমেইল করেছে আর তার উপর তার কচ্ছপটাকেও সে খেয়ে ফেলেছে। এইটা বলে সে তার দাঁতগুলো এক এক করে তুলে ফেলতে শুরু করে। তারপর ঠিক রেমন্ডের মতো তাকেও জ্যান্তই রেমন্ডের পাশে কবর দিয়ে দেয়। আর অবশেষে তাদের কবরের উপর শুয়ে সে বলতে শুরু করে, কায়নাজ, আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম, এখনো ভালোবাসি, কিন্তু তুমি যেটা করেছো সেটা ক্ষমার অযোগ্য। আর এদিকে পরদিন পুলিশের কথা মতো কায়নাজ আর রেমন্ড যখন পুলিশ স্টেশনে যায় না, তখন পুলিশেরা নিজেরাই তাদের বাড়িতে খুঁজতে আসে। আর এসে যখন দেখে তাদের বাড়ি তালা মারা, তখন তাদের বাড়ির সিসিটিভি ফুটেজ তারা চেক করে দেখে বের হওয়ার সময় দুজনে সুটকেস নিয়ে বের হয়ে যাচ্ছে। তাই পুলিশেরা ধরে নেয় পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা দুজন তাদের জিনিসপত্র সুটকেসে করে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। আর এইভাবে পুলিশের ধারণা থেকেও ফ্রেডি বেঁচে যায়। অসাধারণ একটা মাস্টার প্ল্যানিং। আর এইভাবেই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা 2024 সালের বলিউড ফ্রেডি সিনেমার। কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি মারুফ, আবার কথা হবে পরের আরেকটা ভিডিওতে।